আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। নির্বাচনের আগ মুহূর্তে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে এই শঙ্কা দেখা দিয়েছে। এদিকে 25 সেপ্টেম্বরই রাকসু নির্বাচন চায় ইসলামী ছাত্র শিবির, আর ছাত্রদল চায় পূজার ছুটির পর ভোটের নতুন তারিখ ঘোষণা করা হোক। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়। কয়েকজন শিক্ষার্থীর হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মকর্তা লাঞ্ছিতের বিচার দাবিতে ক্যাম্পাসে অচল অবস্থা দেখা দিয়েছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সোমবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন সহ সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রয়েছে। একই দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে আজ তারা ক্যাম্পাসে মানববন্ধনও করেছে। অবিলম্বে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সাময়িকভাবে বহিষ্কার করা হোক যারা এই কাজের সাথে জড়িত ছিল, এবং যদি সেটা না করা হয় আমাদের একাডেমিক এবং প্রশাসনিক যে কর্মবৃত্তি এগুলো আমরা কন্টিনিউ করব। আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত, দৃশ্যমান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের এই কর্মসূচির ফলে শিক্ষার্থীদের অনেকেই ক্যাম্পাস ছেড়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সহ কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। ক্যাম্পাসে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই দাবি করে দুর্গাপূজার পরে উৎসবমুখর পরিবেশে ভোটের আয়োজন করার দাবি জানিয়েছেন তারা। বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে, তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। শুধুমাত্র একটা ছাত্র সংগঠনের নির্বাচন পেছানোর প্রস্তাব দিয়ে অন্যান্য প্যানেলের যারা স্বতন্ত্র প্যানেলের বলেছে তারা কিন্তু খেয়াল রাখবেন। তারা বলছে যে নির্বাচন যথাসময়ে হতে হবে, কিন্তু সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এই পরিস্থিতিতে আজ বিকেলে জরুরি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। এই বৈঠক থেকে রাকসু নির্বাচনের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের সব মিলিয়ে আমাদের যারা সরাসরি দায়িত্বে থাকবেন এরকম প্রায় 250 থেকে 300 শিক্ষকের দরকার আমাদের সব মিলিয়ে। সেটা তো আপনারা বুঝতেই পারছেন, এটা তো তখন আমাদেরকে চিন্তা করতে হবে। সেই জন্য আমরা আজকে 5টায় মিটিং দিয়েছি, তখন সব কিছু পর্যালোচনা নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। উদ্ভূত পরিস্থিতিতে রাকসু নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তার উত্তরণ কিভাবে হয় এখন সেটাই দেখার বিষয়। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? ফারজানা, আমি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশনের যে কার্যালয় অর্থাৎ রাকসু কার্যালয়, সেই রাকসু কার্যালয়ের সামনেই অবস্থান করছি। এখানে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে যে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের বৈঠক কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এর আগে নির্বাচন কমিশন সিনেট ভবনে একটি মিটিং করেছেন, সেখানে উপাচার্য প্রধান অতিথি ছিলেন এবং সেই মিটিংয়ে মূলত যেটাই হয়েছে যে এই রাকসু নির্বাচনে যে দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের যে শিক্ষকরা, তাদের নিয়েই মূলত মিটিং হয়েছে। তবে আমরা সেই মিটিংয়ে যে খবর পেয়েছি যে যেহেতু জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা কর্মবিরতি শুরু করছে সব ধরনের কাজ থেকে, এ কারণেই তারা সেই মিটিংয়ে যোগ দেয়নি। তবে জামায়াতপন্থী যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই মিটিংয়ে সেই প্রশিক্ষণ কর্মশালা যোগ দিয়েছিলেন। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা যেমন দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ছে। এক পক্ষ ছাত্রদল সহ আরও কয়েকটি পক্ষ যেমন চাচ্ছে না এই মুহূর্তে নির্বাচন হোক, তারা চাচ্ছে পূজার ছুটি শেষে নির্বাচন। আবার পাশাপাশি ছাত্র শিবিরের যে প্যানেল তারা চাচ্ছে যে 25 সেপ্টেম্বরেই নির্বাচন হতে হবে এবং সেদিনেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করতে হবে। আমরা শিক্ষকদেরকে দেখছি তারাও দুটি ভাগে আসলে বিভক্ত হয়ে পড়েছে। বিএনপি পন্থী শিক্ষক যারা, তারা কর্মসূচি যেহেতু কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা শুরু করছে, পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছে। যার জন্য আমরা বিএনপি পন্থী শিক্ষকদের যারা দেখছি তারাও চাচ্ছে যে এই অবস্থায় যেন নির্বাচন না হয়, পূজা ছুটির পরে নতুন করে সিদ্ধান্ত নিয়ে যেন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। তবে জামাতপন্থী শিক্ষকরা কিন্তু ছাত্র শিবিরের সাথে তারা যেমন চাচ্ছে যে 25 ফেব্রুয়ারি নির্বাচন হোক, জামাতপন্থী শিক্ষকরা কিন্তু চাচ্ছে 25 ফেব্রুয়ারি নির্বাচন হোক। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশন বৈঠকে বসেছে, সেই কমিশনের বৈঠকের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আসলে নতুন করে কি সিদ্ধান্ত আসে। আমরা রাকসু নির্বাচনের খবর জানছিলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদে অংশগ্রহণকারীদের জন্য নির্বাচনী আচরণ বিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিকেলে সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মুনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্যবৃন্দ সহ প্রার্থী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হয়, শ্রেণীকক্ষে ক্লাস পরীক্ষার সময় আশেপাশে সভা সমাবেশ করা যাবে না। নির্বাচনী প্রচারণায় প্রার্থীগণ কেবলমাত্র লিফলেট এবং হ্যান্ডবিল বিতরণ করতে পারবেন, কোনো রকম পোস্টার ছাপাতে পারবে না। ভোটের দিন কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনোভাবেই ভোটার স্লিপ বিতরণ করা যাবে না। এছাড়াও কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার বিধান যোগ করা হয় নির্বাচনী আচরণ বিধিতে। প্রায় 10 মাস পর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ওপর জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরের অনুমোদন ক্রমে এখন থেকে শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে। সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্র রাজনীতির ওপর নিষেধাজ্ঞা স্থগিতের তথ্য জানানো হয়। বলা হয়, প্রক্টরিয়াল কমিটির সাথে সর্বদলীয় ছাত্র সংগঠনের মত বিনিময় সভায় সর্বসম্মতে সুপারিশে আগের প্রজ্ঞাপনটি স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসের শৃঙ্খলা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ মেনে কল্যাণমূলক সকল রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় প্রক্টরের অনুমোদন ক্রমে করা যাবে। তবে সকল একাডেমিক এবং প্রশাসনিক ভবন এবং আবাসিক হলসমূহে পূর্বের ন্যায় মিটিং এবং মিছিল নিষিদ্ধ থাকবে। নেত্রকোনায় চলছে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি। আর কদিন পরই আসছেন দেবী দুর্গা। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। অন্যদিকে ফরিদপুর এবং দিনাজপুরের হিলিতে প্রতিমা এবং মণ্ডপ তৈরির কাজ চলছে পুরোদমে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। পাহাড় নদী হাওরের জেলা নেত্রকোনায় আকাশে বাতাসে পূজার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে এখন। আর কদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছরের মতো এবার জেলার 10টি উপজেলায় 514টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। আমরা চেষ্টা করতেছি যে যতটুকু সম্ভব সৌন্দর্য করার জন্য প্রত্যেকটা মূর্তি আমরা নতুন আঙ্গিকে সাজাচ্ছি। প্রতি বছরই এখানে আমরা একটা সুন্দর মূর্তি উপহার দেওয়ার চেষ্টা করি। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনে আয়োজক ও পুলিশ প্রশাসন সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নেত্রকোনা জেলায় প্রতিবারের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। আমরা আশা করি যে নেত্রকোনার সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্মের লোকজন এই আগামী দুর্গাপূজা উপলক্ষে একটা আনন্দমুখর উৎসবের মাধ্যমে এই পূজা উদযাপন করবে। ফরিদপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা নির্মাণ, মণ্ডপ সজ্জা এবং অন্যান্য প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা করেছে। আমাদের জেলা পূজা উদযাপন পরিষদ এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যেসব নির্দেশনা আছে সেগুলো আমরা প্রতিটা মন্দিরে পৌঁছে দিচ্ছি। পূজার কার্যক্রমে সহায়তা করতে এগিয়ে এসেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। পূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক। পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আমরা মেডিকেল টিম করে দিয়েছি এবং অন্যান্য বাহিনী তৎপর থাকবে। প্রত্যেকটা জায়গায় শান্তি শৃঙ্খলা এবং আনন্দ উৎসবভাবে পূজাকে উদযাপন করার জন্য আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সর্বোত্তভাবে প্রস্তুত থাকবে। অন্যদিকে দিনাজপুরের হিলি উপজেলায় 20টি পূজা মণ্ডপ ঘিরে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। আমরা পুরো আশাবাদী যে আমাদের বাংলাদেশ, শুধু আমার হাকিমপুরে না, অল বাংলাদেশে কোনো মন্দিরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি না। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। 2 অক্টোবর দশমীর মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আয়োজন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। সকালে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা নির্বাচন অফিসের সামনে জড়ো হন। এ সময় তারা আগের সংসদীয় আসনের সীমানা মেনে গেজেট পুনঃপ্রকাশের দাবি জানান। এর আগে গত সপ্তাহে 3 দিন অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চতুর্থ দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভাঙ্গা উপজেলার ঢাকা খুলনা মহাসড়কে সোয়াদি বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচিতে উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নের বাসিন্দারা অংশ নেন। এ সময় তারা জানান, আলগি এবং হামিরদি ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করতে হবে, চেয়ারম্যান সহ সকলকে মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে দেশের 46টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে। এতে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়। দিনাজপুরের বিরামপুর সীমান্তের জিরো লাইনে রাতের আধারে বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাতে উপজেলার খিয়ার মাহমুদপুর এলাকায় বাঁশ দিয়ে এই বেড়া নির্মাণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, খিয়ার মাহমুদপুর সীমান্তের পিলার থেকে 10 গজ ভারত অংশে বিএসএফ সদস্যরা আধা কিলোমিটার বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে, কিন্তু আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখার 150 গজের মধ্যে কোনো দেশ বেড়া বা স্থাপনা নির্মাণ করতে পারবে না। তিনি জানান, রাতের আধারে এই বেড়া নির্মাণ করায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধীনক লেফটেন্যান্ট কর্নেল আরিফুদ্দৌলা জানান, বিএসএফ নয়, ভারত সীমান্তে কৃষকেরা জমির ধান রক্ষায় বেড়া নির্মাণ করেছে। ইতোমধ্যে বিএসএফ কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত বেড়া অপসারণ করা হবে বলেও জানান তিনি। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র এবং গোলা বারুদ সহ মানব পাচারকারী চক্রের 3 জন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় নারী, শিশু সহ 84 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধীনক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মালয়েশিয়া এবং থাইল্যান্ডে নেয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা 21 সেপ্টেম্বর বিকেল থেকে রাত 12টা পর্যন্ত অভিযান চালায়। অভিযানে মোট 84 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র এবং গোলা বারুদ সহ পাচারকারী চক্রের 3 জন সদস্যকে আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল আস্তানায় চরম আঘাত হানতে সক্ষম হয়েছিল। এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দী অসংখ্য ভিকটিমকেও। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বাড়ানোর পন্থা খুঁজে বের করা জরুরি। সকালে চট্টগ্রামে পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযানে গিয়ে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইয়াং ওয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নগরীর বর্জ্য অপসারণের প্রয়োজনীয় সরঞ্জাম নেই। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে মন্ত্রণালয়ের ফাইল পাঠানো হলেও তা গায়েব হয়ে যায়। দুর্নীতির খবর প্রকাশের জেরে রংপুরের সাংবাদিক নির্যাতনের ঘটনায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা সহ 12 জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল নগরীর কাচারি বাজার থেকে দৈনিক সংবাদ এবং 21 টেলিভিশনের রিপোর্টার লিয়াকত আলী বাদলকে তুলে নিয়ে সিটি কর্পোরেশনের ভেতরে মারধর করা হয়। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর সাথে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে শ্রমিকেরা। এতে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। গতরাতে শ্রমিকদের সাথে মৌখিক আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আজ সকাল থেকে এই রুটে চলাচলকারী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকেরা জানায়, বর্তমানে প্রতি ট্রিপে চালকদের 1350 টাকা, সুপারভাইজার 570 টাকা এবং হেল্পারকে 530 টাকা দেওয়া হয়। পরিবহন শ্রমিকেরা নতুন করে সবাইকে প্রতি ট্রিপে 500 টাকা করে বৃদ্ধির দাবি জানিয়েছে। একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বাস ধর্মঘট চলছে। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।